গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9:30। আর গতকাল না বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার পরের দিন এরকম রোদ উঠবে এটা ভাবাই যায় না। কারণ জেনারেলি থাকে কি আগের দিন বৃষ্টি হলে পরের দিনকে মেঘলা মেঘলা ওয়েদার থাকে, কিন্তু আজকে দেখি ভালো রোদ উঠেছে, আকাশটাও বেশ পরিষ্কার, মনে হয় না আর বৃষ্টি হবে। দেখা যাক, ওয়েদার রিপোর্ট তো বলা যায় না কখন বৃষ্টি, কখন রোদ, কখন শীত, কিচ্ছু বোঝা যায় না, হুটহাট করে সব কিছু চলে আসে। আর অনেক দিন ধরে না এই আমাদের যে ব্যালকনির বাইরে যে তারটা লাগানো ছিল এটা তো ছিঁড়ে গেছিলো, দেখেইছিলে। ছিঁড়ে গেছিলো মানে ডবল করে দেওয়া ছিল, তো একটা দড়ি খুলে গেছিলো আর একটা দড়ি লাগানো ছিল। এবার ভারী ভারী সব জামা কাপড়গুলো মেলা হয়, তো ওর জন্য ওপরটায় দিয়েছি নতুন একটা দড়ি এনে লাগিয়ে দিয়েছে কৌশিক আগের দিনকে। আর এই নিচটায় যে আগের যে দড়িটা ছিল পুরনো দড়িটা, ওটা ফেলে দেবো, তো ভাবলাম নিচে একটু দিয়ে দিই। কেননা যখন অনেকটা জামা কাপড় কাঁচা হয়ে যায় না, তখন এই উপরে যদি জায়গায় না কুলায় তখন আমাকে নিচের দড়িতে দিলে তাহলে হয়ে যাবে। আর নইলে আগে করতাম কি ব্যালকনির ভেতরে দিতাম, এবার সব জামা কাপড় তার পুরোপুরিভাবে জল নিগড়ানো যায় না, ওই টপ টপ করে পুরো ব্যালকনি ভেসে যেত। তাই কৌশিককে বললাম যে ঠিক আছে চলো, তুমি ওপরটায় যখন নতুন দড়ি লাগিয়েছো পুরনো দড়িটা নিচে লাগিয়ে দাও। তো ওই নিচে লাগিয়ে দিয়েছে, অনেকটা বেশ সুবিধা হয়ে গেছে। এইদিকে যে আমাদের কুলারটা রয়েছে এটাকে আমি এরকম ব্যালকনিতেই রেখেছি, কারণ ঘরে না জায়গাটা প্রচণ্ড ছোট, মানে ওয়ার্ড্রপ আর খাটটাতেই এতটা জায়গা হয়ে গেছে। তার মধ্যে ঘরে শুধু হাঁটা চলার জায়গাটা রয়েছে, এক্সট্রা যে কিছু রাখবো ঘরের মধ্যে সেটা রাখতে পারি না। ব্যালকনিটা যে খুব বড় তাও না, ওর জন্য ব্যালকনির এখানে একটু জায়গা করে এদিকে কুলারটাকে রেখেছি। আর এর ওপর না একটা এরকম ওড়না দিয়ে দিয়েছি, কারণ রাস্তার ধারে ঘর তো ভীষণ পরিমাণে ধুলো হয়, আর সাদা জিনিস মানে আরও সেই ধুলো ধুলো লাগে। কৌশিক গেছে বাজারে, আমি এখানে খাটটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, কারণ ও আসলে আজকে যেহেতু রবিবার একটা দিন ছুটি, সারাক্ষণ এই খাটেই থাকবে, গেম খেলবে, খাট থেকে আর উঠবে না। তো ভাবলাম খাটটা একটু ভালো করে আগে পরিষ্কার করে দিই, কারণ ও একবার যদি ঢুকে যায় আর আমি খাটটাকে পরিষ্কার করতে পারবো না। এদিকেও বাজার থেকে নিয়ে এসছে ফুলকপি। আর আমাদের এই বাড়িতে না সবাই ফুলকপির পাতা বাটা খেতে ভীষণ ভালোবাসে। অ্যাকচুয়ালি এটা আমার মায়ের বাড়িতে হতো, ফুলকপি পাতা বাটা বেশ ভালো লাগে। আগে কৌশিক না প্রথম প্রথম করতো কি, শুধু ফুলকপির পাতাগুলো ওই সবজি যারা বেচে তাদের ওখানে ফেলে দিয়ে শুধু ফুলকপিটাকে নিয়ে চলে আসতো। যবে থেকে ওকে এই বাড়িতে এসে পাতা বাটা খাইছি, ও তবে থেকে ফুলকপি যখনই আনে তখনই ফুলকপি সমেত এরম পাতা নিয়ে আসার, যদি দেখে কোনো ফুলকপি পাতা ছাড়া ও সেই ফুলকপিটা নেয় না। আমাদের এখানে তো পিস হিসাবে বিক্রি হয়, সেহেতু পাতা থাকুক আর না থাকুক কোনো অসুবিধা নেই। ওই জন্য পাতাগুলোকে আলাদা আলাদা করে রাখছে। আর ভীষণ ফ্রেশ ফুলকপিটা। অ্যাকচুয়ালি আমাদের এখানে যেহেতু রাজার হাট রয়েছে খুব সামনেই, ওর জন্য না এইখানে মানে সব সবজিগুলো খুব মানে তাজা পাওয়া যায়। কৌশিক এখানে নিয়ে এসছে, এগুলোকে এখন আলাদা করে রাখি। একদিন সময় করে পাতাগুলোকে বেটে দেবো, একটু বেশ কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে একটু রসুন দিয়ে ঝাল ঝাল করে, এই পাতা বাটাটা ভীষণ ভালো লাগে খেতে। কপিটাকে পুরো এখানে মোটামুটি ন্যাড়া করে দিয়েছি, পাতা পাতা সব তুলে নিয়ে। আর এখানে কিছু কিছু হলুদ পাতা আছে, এগুলোকে ফেলে দেবো, কারণ এগুলো তো আর দিয়ে লাভ নেই। হ্যাঁ, কিছু না, একটা দুটোই আর কি পাতা হলুদ হয়ে গেছে, সেগুলো এখানে ফেলে দেবো। আর যেগুলো কচি পাতা আছে সেগুলোকে নিয়ে রেখে দেবো। আজকে যেহেতু করছি না ওর জন্য এটাকে পুরোপুরি ফ্রিজে তুলে দেবো। অনেকে নাই কপি পাতার যে ডাঁটাগুলো, মানে কপির পাতার নিচের যে ডাঁটাগুলো, এগুলো অনেকে খেতে ভালোবাসে। আমার মাও দেখতাম করতো, চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি টাইপের করতো, কিন্তু এই বাড়িতে আর সেসব হয়ও না, আর এখন ফেলেও দিই, কারণ অত খাটনিও হয় না, খাটতেও পারি না, আর মা সেরকমভাবে করেও না কপির ডাঁটাটা। ওর জন্য এখানে আমি পাতাগুলোকে এখানে আলাদা করে নেবো। এখন ডাঁটা সমেত রেখে দিলেও যখন রান্না করবো পাতাগুলোকে শুধু ছিঁড়ে নেবো, আর এই ডাঁটাগুলো সমস্ত কিছু ফেলে দেবো। আমাদের যেহেতু ট্যাঙ্কির জল ইউজ করা হয় রান্নাতে, মানে ফ্ল্যাটে যে ছাদের ওপর যে ট্যাঙ্কি আছে সেই জল যেহেতু ইউজ করা হয়, ওর জন্য এই বালতি করে জল একটু ভরে রাখি। কারণ অনেক টাইমে হয় কি, ট্যাঙ্কি একদম নিচের স্তর পর্যন্ত যখন জল চলে যায় না, তখন কল চালালে এত কালো জল বেরোয়, তো সেই জলে না ভাত করা যায় না। ওর জন্য এখানে জলটা স্টোর করে রাখি, যেইটুখানি যে আয়রন আছে সেটা নিচে থিতিয়ে যায়, আর ওপর থেকে জলটা নিয়ে এখানে ভাতটা সাদাও হয়। অনেক টাইমে দেখি ভাত হলুদ হয়ে যায়। আমার বাবার বাড়ির যে টিউবওয়েলটা রয়েছে
হয়েছে, ওতে ভাত করলে হলুদ হয়ে যায়, কিন্তু এটাতে না হলুদ হয় না। আর এই জল পড়ে পড়ে কন্টিনিউ কলের গোড়া থেকে জল পড়ে, তো মার্বেলটা দেখো কি বিচ্ছিরি একটা জলের দাগ হয়েছে, এটা যতই অ্যাসিড দিয়ে যায় দিয়ে ওঠে না, মানে এত বিচ্ছিরি দাগ হয়ে গেছে। এটা কি করে তুলবো জানি না, দেখি কোনো উপায় টুপায় যদি বার করতে পারি তাহলে এই কলের এই দাগটা পুরো মুছে দিলে ভাল লাগবে, নইলে না কি বিচ্ছিরি লাগে দেখতে। আজকে দুপুরবেলা রান্না হয়েছে এখানে ফুলকপি আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল হয়েছে, আর এই ওপরে ছোট্ট বাটিতে এটা হচ্ছে ডাল শুকনো। আমাদের এই বাড়ি বলো বাবার বাড়ি বলো সবাই ডাল শুকনো খেতে এত ভালোবাসে। ধরো 1-2 দিনের ডাল হয় না যে একটু একটু করে ডাল বেঁচে যায়, সেই ডালগুলো রেখে দেওয়া হয়, দিয়ে ওটাকে ভালো করে কড়াইতে শুকনো করে নিয়ে সেটা খাওয়া হয়। আর এইদিকে বাবার ভাতটা বসিয়ে দিচ্ছি। আজকে মায়ের যেহেতু ইতু পুজো আছে, মা ওর জন্য আমাদের ভাত আমিষ কিছুই খাবে না, মা নিরামিষ খাবে। ওই সেদ্ধ গোবিন্দভোগ চাল, সেদ্ধ ভাত যেটাকে বলে গোবিন্দভোগ চাল, ডাল আলু ঠালু দিয়ে সেদ্ধ ভাত, নইলে খিচুড়ি টাইপের কিছু একটা করে খাবে। আর এখানে বাবার ভাতটা কুকারে দিয়ে দিচ্ছি, কারণ আমি আর কৌশিক খুবই একটু শক্ত ভাত খাই। বাবার তো সেরকম মানে দাঁত আছে, বাট এতটা শক্ত ভাত বাবা চিবিয়ে খেতে পারবে না। ওর জন্য এখানে বাবার জন্য কুকারে একটু ভাতটা দিয়ে, আমাদের এখন ভাতটা আমি ফ্যানটা ঝরিয়ে নেবো, বাবার জন্য এই ভাতটা দিয়ে এবারে একদম 2টো সিটি দিয়ে নেবো, একদম ঠিকঠাক হয়ে যাবে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবারে কৌশিক এসছে এই ঘরে, কেননা বাবার এই ঘরে না খাটের ওই দিকটায় অনেকগুলো কাঠ পড়ে আছে। কৌশিক ভাবছে যে বানাবে, বুক শেলফ বানাবে, তো ওর জন্য এখানে সব জিনিসগুলো কৌশিক কাঠফাটগুলো তুলছে। আর বাবা এখানে ভয় পাচ্ছে, কৌশিক যেহেতু এই কাঠটাকে তুলেছে, বাবা ভাবছে হয়তো বাবার মাথায় লাগবে, বাবা ওর জন্য ভয় খালি বলছে সরিয়ে দাও সরিয়ে দাও। আর বাবা যেহেতু ঘরে এখন স্নান করে, আর খাটের মানে ঘরের ঢালটা পুরো খাটের ওই দিকে, মানে যেই দিকে কৌশিক কাঠটাকে তুললো ওই দিকে খাটের মানে ঘরের ঢালটা, তো ওর জন্য না জলগুলো ওই দিকে চলে গিয়ে কাঠটা পুরো এই দিক থেকে একদম পচে গেছে। কিছু তো করার নেই না, কেননা বাবার এই অবস্থায় বাবাকে তো এখন আর তুলে নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে যাওয়া যাবে না, ওর জন্য বাবা ঘরেই স্নান করে। ও কি আর করা যাবে, কাঠটা পচে গেছে। আর এই দিকে টিভিটা যখন, অনেকেই আমার যারা ব্লগ দেখো তারা অনেকেই জানো যে বাবা যখন প্রথমে স্ট্রোকটা হয় আজ থেকে 6 মাস আগে, তো টিভিটাকে এই দিকে আনা হয়েছিল, যেহেতু বাবার মানে গলার ডান দিকে সেন্ট্রালাইজ চ্যানেল করা ছিল ডায়ালিসিসের জন্য, তো ওর জন্য টিভিটাকে বাবা তো ডান দিক ঘুরে দেখতে পারতো না, আর একটা মানুষ কতক্ষণ শুয়ে থাকবে ঘরের মধ্যে, ওর জন্য টিভিটাকে ওরকম মানে বাবার চোখে সোজাসুজি করে দেওয়া হয়েছিল যাতে বাবা টিভিটা দেখতে পারে। কিন্তু এখন যেহেতু বাবা মোটামুটি সুস্থ, ডান দিকেও ঘাড় ঘোরাতে পারে, বাঁ দিকেও ঘোরাতে পারে, বাঁ দিকে তো আর টিভি রাখার জায়গা নেই, এই পুরনো যেই জায়গাটায় টিভি ছিল এই জায়গাটাতেই আবার এখন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কারণ ওই সোজাভাবে টিভি রাখলে না ওই দিকটা তো ঠাকুর থাকে, আর এই খাটের পাশ থেকে অতটাও জায়গা থাকে না, সেই এখানে গুতা লাগে ওখানে গুতা লাগে, ওর জন্য টিভিটাকে এই দিক করে দেওয়া হচ্ছে। আর এতদিন ওই জানলার কাজটায় ছিল, বললাম তো নিচে বিল্ডার্স আছে, এত ধুলো হয়েছে না, টিভির পেছনটা পুরো ধুলো পড়ে একাকার। ওর জন্য কৌশিক এখানে ব্রাশ নিয়ে ধুলোগুলোকে সব ঝেড়ে নিচ্ছে, আর এটা ওর দায়িত্বেই পড়েছে, কারণ আমিও সব পারবো না, তারটা সব এদিক ওদিক ঠিকঠাক করতে হবে, তো ওই জিনিসটা করছে। আর এখন তো এদিকে এনে দিলে বাবার কোনো অসুবিধাই হবে না, বাবা মোটামুটি টিভি এদিক ওদিক ঘাড় ঘোরাতে পারে, তো টিভি এখন আগের জায়গায় এনে দিলে টিভির বাবা দেখতে পারবে। প্রায় 6 থেকে 7 মাস পর টিভিটা আবার নিজের জায়গায় আসছে। জানি না বাবা কবে ঠিকঠাকভাবে সুস্থ হবে, আমরা তো সেই অপেক্ষায় রয়েছি বাবা যাতে উঠে দাঁড়াতে পারে। এখন মোটামুটি উঠে নিজে থেকে বসতে পারে, কিন্তু এই দাঁড়ানো হাঁটা এটা একটু সময় লাগবে, কিছু আর করার নেই। কত ধুলো দেখছো, আর টিভির যে কভারটা ছিল সেই কভারটাও পচে গেছে, মানে এতদিন ধরে হয়ে গেছে কভারটাও পচে গেছে, ওই জন্য কভারটাকে খুলে দেওয়া হয়েছে। মা এমনিতে কৌশিককে সারা সপ্তাহ পায় না, কারণ ও যেহেতু অফিস যায়, আর এই আজকের দিনটা ওকে পেয়েছে, যা পারছে সব একেবারে করিয়ে নিচ্ছে, কারণ এই আজকের দিনটা বেরিয়ে গেলে আবারও কবে ফাঁকা হবে, কবে কি করবে তার নেই ঠিক। ওর জন্য ও যেহেতু ওকে আজকের দিনে পেয়েছে, যা টুকটাক মানে ওর দিয়ে যে কাজগুলো হবে সেগুলো মা ওকে দিয়ে সব করিয়ে নিচ্ছে। এদিকে টিভির তারটা তো টেনে ওইদিকে আনবে বলে ঠিক করেছিল আলমারির পেছন দিক থেকে, মা বললো যখন উঠেছিস তাহলে ওই ট্রলিগুলো রয়েছে সেগুলো একবার পরিষ্কার করে ঝেড়ে দিয়ে ধুলো পড়ে গেছে, তো সেই কাজটাই এখন করছে। আর বিভৎস ধুলো হয়েছে, বললাম না রাস্তার ধারে আমাদের ঘরটা যদিও বা একটু বেঁচে যায়, মাদের ঘরটা তো একদম রাস্তার ধারে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, মানে সেই ধুলো না চাপ চাপ হয়ে বসে রয়েছে, এতটাই সমস্যা হয়ে গেছে। কিন্তু কি আর করা যাবে, পরিষ্কার রাখাও বড্ড মুশকিল। এই দেখো এই ট্রলিটায় এত ধুলো হয়েছে, এটার তো কভারটা কাচলে হয়ে যাবে, কিন্তু ওই যে পাশে যে গোলাপি কালারের জালি জালি যেটা রয়েছে না, ওটার মধ্যে অনেক সোয়েটার জ্যাকেট সমস্ত কিছু রয়েছে, সেইটাকে পরিষ্কার করতে গিয়ে দেখা গেল যখন জিনিসটা খোলা
খোলা হলো, ভেতরের যে ড্রেসগুলো সেগুলোর মধ্যেও ধুলো পড়ে গেছে। আর এই যে ওপরে যে গোল দাগটা, এই গোলটার ওপরে না ওই যে গোলাপি কালার যেটা মা মুছছে, এইটাই ট্রলিটার ওপরে বসানো ছিল বলে চারধারে ময়লা পড়েছে, ওই গোলটাই শুধু ময়লা পড়েনি। মানে দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে ধুলেছে। অবশ্য নামানোও হয়েছে অনেক দিন পর, সচরাচর তো সবসময় নামানো হয় না, আর অনেক দিন পর ওকেও ফাঁকা পেয়েছে, ওর জন্য যেইটুকানি পারছে মা ওকে দিয়ে করিয়ে নিচ্ছে। ও হয়েছে ওই কলকাতা শহরের এর দোকানের পাউরুটি দেবে ওই। এই বাবা, সেই লেদারের জ্যাকেটটা পুরনো কোনো কাপড় আছে দিয়ে দাও, ওর উপরে চাপা দিয়ে দেবে হয়ে যাবে। বাবা ও ঠিক আছে, লেদারের জ্যাকেট তো লে দিয়ে পুছে নিলে হয়ে যাবে। অ্যাকচুয়ালি না, ঝাঁঝরি ঝাঁঝরি তো ধুলোটা ঢুকে গেছে ওর ভেতর দিয়ে। একটা হয়ে গেছে তো? হ্যাঁ, এই ব্যাগটা হয়ে গেছে, একদম পরিষ্কার করে দিয়েছি। ওই ব্যাগটা ওইটা এই এক্সটেনশন কর্ডটা অনেক দিন পর এই ঘরে আসলো। এটার মধ্যে অনেকগুলো প্লাগ লাগানোর জায়গা, তো একটা প্লাগ যদি এমনি মেন সুইচে লাগিয়ে দিয়ে এটার মধ্যে চার্জ দেওয়া হোক বা যে কোনো কিছু, ধরো হোম থিয়েটার চালাবো কিছু, অনেকগুলো প্লাগ তো বেশ সুবিধা হয়। এতদিন ওটা ওই ঘরে ছিল, কেননা টিভিটা তো ওইদিকে ঘোরানো হয়ে গেছিলো। এখন যেহেতু আগের জায়গায় এসে গেছে, সেহেতু ওই জায়গাটা প্লাগ পয়েন্ট করা রয়েছে দুখানা, একটা টিভির একটা সেট টপ বক্সে। তো তখন যেহেতু সোজাসুজি রাখা হয়েছিল ঠাকুরের কাছে, তখন তো আর টিভির ওখানে প্লাগ পয়েন্ট করবো কোথায়, ওর জন্য এই এক্সটেনশন কর্ডটা ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। তো প্রায় 6-7 মাস পরে এক্সটেনশন কর্ডটা এবার এই ঘরে আসলে আমাদের একটু অসুবিধাও হচ্ছিল, কারণ আমি যদি কখনো গান শুনি, সেই গান শুনতে গিয়ে ধরো কৌশিক এসে গেছে, তখনও ফোনটাকে চার্জ দিতে পারতো না, মানে অনেক সমস্যা হতো। তো যাকে ফাইনালি এখন আর কোনো সমস্যা নেই, মোটামুটি একটু সুরাহা হলো আর কি সমস্যার। আর এদিকে রাত্রিরে আজকে বানাবো পরোটা, তো এখানে ওর জন্য আমি ময়দাটা মেখে নেবো। আর প্রত্যেকের বাড়িতেই কানা উঁচু থালা কিন্তু একটা একটা থাকেই। এই বাড়িতেও আছে, আমার মায়ের বাড়িতেও এরকম দুটো আছে, কিন্তু একটু বড় সাইজের। এরকম কানা উঁচু থালায় যদি ময়দা বা আটা কিছু মাখা যায় না, তাতে সুবিধা হয়। এমনি ফ্ল্যাট থালায়ও মাখা যায়, সেটা না যে মাখা যায় না, কিন্তু এরকম উঁচু থালা হলে না অনেকটা সুবিধা হয়, ময়দা বা আটা মাখাটা পড়ে যায় না। আর এই থালাটা দেখতেই পাচ্ছ সাইডে একটু একটু বেঁকে গেছে, এই থালাটা হচ্ছে লালটুর ঠাকুমা, মানে আমার শাশুড়ির শাশুড়ির, মানে বোঝা যাচ্ছে কত। এবার লালটুর ঠাকুমা কতদিন আগে কিনেছে, উনি ইউজ করেছে, তারপর আমার শাশুড়ি মা ইউজ করছে, এখন আমরা ইউজ করছি। মানে এটা এসব থালা না যুগ যুগান্ত ধরে চলে যায় আর কি। আর ভালো লাগে, মানে ভেবেও ভালো লাগে যেটা আগে মানে আমার শাশুড়ি যিনি ইউজ করেছেন, সেটা এখন আমরা ইউজ করছি, ভেবেও বেশ ভালো লাগে। যাই হোক, এখানে আমি ডিম কারি করবো আর পরোটা করব। ডিম কারি বলতে ডবল কুসুমের যে দেশি মুরগির ডিমগুলো হয় না, ওইগুলো কৌশিক এনেছে, ওই রান্না করব। তো আজকে রাত্রের দায়িত্বটা আমার ঘাড়েই পড়েছে। আর এখানে আদা, রসুন, আলু সব আমি ছাড়িয়ে নিয়েছি, আর ময়দাটা মাখিয়ে একটু রেস্ট করতে দিয়েছি ময়দাটাকে, যাতে একটু নরম হয়ে যায়। তো যাই হোক, এখানে টুকটাক সমস্ত কাজগুলো সেরে নিচ্ছে। আর আমি নিজেও জানি না আমি মশলা বাটছি, কখন কৌশিক এসে এরকম ক্যাপচার করছে। যাই হোক, শিলে মশলা বেটে এরা সব এখানে খায়, আমি হলো তো এতক্ষণে মিক্সিতে ঘুরিয়ে দিতাম, কিন্তু কৌশিক বললো না, একটু শিলে বেটেই করো, যেহেতু মা শিলে বেটে রান্না করে। একটু কষ্ট হয়, আদা রসুন বাটতে অতটা কষ্ট না হলে লঙ্কাটা যখন শিলে বাটি না, তখন সারা হাত জ্বালা করে। কি আর করে যাবে, সবাই ভালোবেসে খেতে চেয়েছে, একটু কষ্ট করে তো করে দিতেই হবে। আর এখানে বাবার খাবারটা মা নিয়ে চলে গেছে, বাবাকে খাওয়াচ্ছে। আর এখানে আমার আর কৌশিকের রয়েছে, আমরা একটু পরে খাবো, কারণ বাবা যেহেতু রাত্রিরে অনেকগুলো ওষুধ থাকে না, ওর জন্য বাবাকে একটু তাড়াতাড়ি মা খাইয়ে দেয়। নাহলে না ওই ওষুধ খাওয়ার পরে প্রায় বাবা 6-7টা করে ওষুধ থাকে বাবা, না তখন অত ওষুধ আর একসাথে খেতে পারে না। স্বাভাবিক আমরাই পারবো একসাথে ওরকম পেট ভরে খাওয়ার পরে 6-7টা ওষুধ খেতে, তখন বমি বমি ভাব আসে, ওর জন্য বাবাকে আগে আগে খাই দেয়। তারপরে ওই 15-20 মিনিট পর থেকে বাবাকে ওষুধগুলো দেওয়া চালু করি। আর এই দেখো ডবল কুসুম, আমার না এরকম খেতে ভীষণ ভালো লাগে। ডিমটা হয়ও অনেক বড়, ডবল কুসুম যেহেতু সাইজটাও বেশ বড় হয় ডিমের। সমস্ত কাজ বাজ সেরে, মানে বাইরের যা এঁঠো বাসনগুলো ছিল সমস্ত কিছু মেজে মুজে এই ঘরে আসলাম। আর এসে দেখি ঘরের এই অবস্থা, ফিউজ উড়ে গেছে। কৌশিক অ্যাকচুয়ালি ল্যাপটপ চালাতে গেছিলো এই এক্সটেনশন কর্ডটা দিয়ে, যেই এক্সটেনশন কর্ডটার ভেতরে লাগিয়ে সুইচটা দিয়েছে, ব্যাস পুরো একদম মানে ফিউজ সমেত উড়ে চলে গেছে। তো এখানে তার বার করা হয়েছে, এই যে তামার যে তারটা, এটা দিয়ে ফিউজটা লাগাবে কৌশিক, কেন ও না রাত্রিবেলা করে একটু বই পড়ে, সেই বইগুলো সব
ল্যাপটপেও ডাউনলোড করে নিয়ে এসছে, তো সেই বইগুলি পড়বে বলেই আর কি ওর জন্য ল্যাপটপটা চালিয়েছিল। কিন্তু ওই যে কপাল খারাপ বেচারা, ল্যাপটপটা খুঁজেই খুলেছে চার্জ দেবে, কারণ ওর চার্জটা না পড়ে যায় ল্যাপটপে। তো যেহেতু চার্জ দেবে ব্যাস ঘাপাং করে ফিউজটা উড়ে গেছে। তা আমাদের ঘরেই মিস্ত্রি রয়েছে, মিস্ত্রি বলতে এইসব টুকটাক কাজগুলো পারেও, তো করে নিচ্ছে, কারণ রাত্রিটা বড় ল্যাপটপ পড়বে। যাই হোক, এখনও ওই কাজটা করুক, দেখা যাক ঠিক হয় কি না। তামার তারটা এতটাই মানে দাঁত দিয়ে কাটছে, প্লাস দিয়ে কাটছে, আর একটু বড় করে কাটতে হবে, এতটা ছোটোই হবে না। দেখে মনে হচ্ছিলো হয়ে যাবে, কিন্তু হয়নি। লাস্ট একটু বড় করে কেটে তারপর লাগাতে এই ফিউজ এসছে। আর এই ঘরে কোনো জিনিস খারাপ হয়ে গেলে না আমার ভেতরে এখন টেনশন শুরু হতে থাকে, ঠিক হবে তো, ঠিক হবে তো। ফাইনালি দেখলাম ঠিক হয়েই গেছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর হ্যাঁ, এই যে ক্যালেন্ডারটা দেখছো, এই ক্যালেন্ডারটা মিউ আমরেতে যখন গেছিলাম ওই এপ্রিল মাসে, তখন এই ক্যালেন্ডারটা দেওয়া হয়েছিল। সুকুমার রায়ের আবোল তাবোলের সমস্ত ওই কবিতা, ছোটো ছোটো কবিতাগুলো এখানে দেওয়া রয়েছে। যখন আমার মন ভালো থাকে না, তখন এই কবিতা, এই ক্যালেন্ডারটাকে পুরোটাই নামিয়ে নিই না, পড়তে থাকি। আর দরজার পেছনে তো খুব একটা ক্যালেন্ডার দেখা হয় না, যেহেতু এখন ঘরের ফোন আছে সবার কাছে, ফোনের মধ্যেই ডেটটা দেখে নিই। কিন্তু এইটা রেখেছি শুধুমাত্র এই যখন একটু মন খারাপ লাগে বা বোর ফিল হয়, তখন এই ছোটো ছোটো কবিতাগুলো পড়ে নিই। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।